আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ। পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বন্দীদের মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা। চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধির জন্য মজুতদারদের দায়ী করলেন বাণিজ্য উপদেষ্টা। আমদানির মাধ্যমে নিয়ন্ত্রণের আশা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা জানাতে 2 দিন সময় নিলেন তামিম। সাকিবকে নিয়েও অনিশ্চয়তার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা শুরু হয়েছে। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান লন্ডন ক্লিনিক হাসপাতালে। বিস্তারিত জানাচ্ছেন রাহুল রায়। এ এক আবেগঘন মুহূর্ত। 7 বছর পর দেখা মা ছেলের ভালোবাসার এমন আলিঙ্গন কোনো শব্দেই বর্ণনা করার নয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাক্ষী হলো মা আর সন্তানের এমন পুনর্মিলনের গল্পের। আবেগে আপ্লুত তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ অন্যরাও। আওয়ামী সরকারের সময়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করেও অনুমতি মেলেনি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নিজের ছেলে, পুত্রবধূ আর পরিবারের সদস্যদের দেখে আবেগ আপ্লুত সাবেক এই প্রধানমন্ত্রী। চোখে মুখে সন্তানের মুখ দেখার দীর্ঘ অপেক্ষার অবসানের আনন্দ। বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানাতে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সার আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন। বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকা তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। চ্যানেল আইকে তিনি মোবাইলে বিস্তারিত জানিয়েছেন। ডাক্তার AZM জাহিদ হোসেন উনি জানিয়েছেন ঢাকা থেকে প্লেনটা একটু দেরিতে ছাড়ার কারণে দোহা এয়ারপোর্টে 1 ঘন্টার বেশি যাত্রা বিরতি করতে পারেনি। ওখানে তাকে প্রাথমিক চেক আপ করা হয়, তখন দেখা যায় উনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছেন। তারপরে ওখানে ওষুধ খাওয়ানো হয়, ওনাকে কিছু খাবার খাওয়ানো হয়। তারপরে আবার 1 ঘন্টা বিরতির পরে ওখান থেকে কাতারের বিশেষ বিমানটি হিথ্রো উদ্দেশ্যে ছেড়ে যায় এবং হিথ্রোতে নামার পরে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বর্তমানে অবস্থান করতেছেন তার পরিবারের সদস্যগণ, জনাব তারেক রহমান সহ। এখানে চিকিৎসা শুরু হয়ে গেছে তার, এবং তার বাংলাদেশি এবং ওখানকার লন্ডনের ডাক্তাররা মত বিনিময় করেছেন।
মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিক হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া 10 বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিল আবেদনের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। ওই দিন রাষ্ট্রপক্ষ ও দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। ওই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ। এর আগে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন সহ কয়েকজন আইনজীবী বক্তব্য উপস্থাপন করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত 5-এর দেয়া রায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এই আপিলের শুনানি শেষে 2018 সালের 30 অক্টোবর হাইকোর্ট রায় দেয়। এতে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 2019 সালে খালেদা জিয়া আলাদা দুটি লিভ টু আপিল করলে 2024 সালের 11 নভেম্বর আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। মাননীয় আদালত, দিস ইজ দি কোর্ট অফ ল। এই আদালতে এখন আপনারা কি জাজমেন্ট দেবেন সেটা আপনাদের বিষয়। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। বিগত সরকার বিচার বিভাগকে ব্যবহার করে বিভাগের উপরে হস্তক্ষেপ করে যে জাজমেন্ট নিয়েছে সেইভাবে আমরা জাজমেন্ট চাই না। আমরা চাই আমাদের অ্যাপিল যেভাবে আমরা করেছি, এর মধ্যে কোনো রকম কোনো ম্যাটেরিয়ালস নাই বেগম খালেদা জিয়া অন্য কাউকে কনভিক্ট করার মতো। স্থানীয় উন্নয়ন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কথা জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎকার করতে গেলে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস আগামী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। নিকোলা বিয়ার অধ্যাপক ইউনূসকে বলেন, ইইউ অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার এজেন্ডা সমর্থন করে। বর্তমান সময়কে একটি উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করেন নিকোলা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মনে করে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতা না হলে নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো পরিবর্তন হবে না। নির্বাচনকালীন মাঠ প্রশাসন যেন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়েও সুপারিশ করবে সংস্কার কমিশন। নাজিব বেগের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এরই মধ্যে বেশ কিছু সংস্কার প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে না ভোটের বিধান চালু, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিংবা স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীকে করার বিষয়গুলি রয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দাবি ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দেওয়ার। সুষ্ঠু নির্বাচনে যতটুকু সংস্কার দরকার ততটুকু করেই নির্বাচনের দাবি জামায়াতের। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বক্তব্য সংস্কারের পর জাতীয় নির্বাচনের। তবে সংস্কার কমিশন মনে করছে যথাযথ সংস্কার করা না গেলে কার্যত ফল পাওয়া যাবে না। নির্বাচন কিংবা রাজনৈতিক যে বিষয়গুলো থাকে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সলিউশন হচ্ছে সমঝোতা। অর্থাৎ বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদেরকে একটা জায়গায় আসতে হবে যে আমরা আগামী জাতীয় নির্বাচনের আগে এই বিষয়ে আগে সংস্কার চাই এবং পরে এই সংস্কার চাই, কারণ না হলে তার কোনো পরিবর্তন হবে না। নির্বাচন কমিশনের ক্ষমতা আরও বাড়াতেও সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা যে সমস্ত সুপারিশগুলো দিচ্ছি এর ভিত্তিতে তারা আরও বেশি ক্ষমতায়ন হবে। নির্বাচন কমিশনের সঠিক সময় সঠিকভাবে তাদের আওতায় যে সমস্ত আইনগুলো আছে, তাদের আওতায় যে সমস্ত ক্ষমতাগুলো আছে সেগুলোকে প্রণয়ন করা। তো নির্বাচন কমিশন যদি ঠিক টাইমে ঠিকভাবে সঠিকভাবে সেগুলোকে প্রণয়ন করতে পারে তাহলে তো মনে হয় না যে কোনো সমস্যা হওয়ার কথা। সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা গেলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে বলে মনে করছেন কমিশন সদস্যরা। নাজিব বেগ, চ্যানেল আই,
ঢাকা। ৪,২৪৬ কোটি ৭২ লাখ টাকার 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায়। একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে এই সভা হয়। প্রকল্পে ৩,৬৩২ কোটি ১ লাখ টাকা সরকারি অর্থায়ন, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৫৯ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৪০৮ কোটি ৯২ লাখ টাকার প্রকল্প সভায় অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন। পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর থেকে চাকরি হারানো জওয়ানদের প্রধান উপদেষ্টা বাসভবনমুখী পদযাত্রা থামিয়ে দিয়েছে পুলিশ। এরপর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যায়। পরে শাহবাগে সড়কে অবস্থান নিয়ে ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তে গঠিত কমিশনের প্রজ্ঞাপন নিয়েও আপত্তি জানিয়েছেন আন্দোলনকারীরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সমাবেশ। কেন্দ্রীয় শহীদ মিনারের এই সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু হয়। পুলিশের বাধার মুখে শাহবাগ থানার সামনে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। চাকরি ফিরিয়ে দেওয়া ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন তারা। আমাদেরকে নিরপরাধভাবে জেল কাটানো হয়েছে, আমরা কোনো অপরাধী করি নাই। আমরা আমাদের বাল বাচ্চা নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। হচ্ছে আমাদের চাকরিতে পুনর্বহাল এবং আমাদের সমস্ত সুযোগ সুবিধা সহ আমরা বিডিআররা যেন সম্মানের সহিত জীবন রক্ষা করি। আমরা এদেশের সন্তান, এদেশের নাগরিক। আমরা আন্দোলন চালিয়ে নিতে 11 সদস্যের কমিটি গঠন করার কথা জানান আন্দোলনকারীরা। আমরা ভাঙচুরে আমরা যাব না, একবার সকলে আমরা যদি আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা শান্তভাবে থাকা, আমরা রাস্তায় বসে থাকা বা যেখানে আমরা অবস্থান নেব বসে থেকে আমরা শান্তপূর্ণভাবে করব। অবস্থান কর্মসূচির কারণে প্রায় 5 ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেছেন, খুনি হাসিনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ইমেজ সংকটে ফেলেছে। টাকার দিকে না তাকিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বন্ধু হওয়ার আহ্বান জানান তিনি। নরসিংদী জেলা কারাগারের মূল ফটকের সামনে বক্তব্যে সার্জিজ আলম কথা বলেন। এর আগে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা সহ বিভিন্ন স্থানে জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জানাতে এবং ঘোষণাপত্রে 7 দফা অন্তর্ভুক্ত করার দাবিতে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। খুনি হাসিনা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদের ইমেজকে সংকটে ফেলেছে। আপনাদেরকে এই ইমেজ আপনাদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। দয়া করে এখন আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক জানিয়েছে, রাজুক পূর্বাচল প্রকল্পের রেকর্ডপত্রে সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে তারা। এদিকে ইসলামী ব্যাংক থেকে 993 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম এর 2 ছেলে সহ ব্যাংকের 54 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জন সহ ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিম এবং ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোকসানা আমিরের রিপোর্ট। পূর্বাচলে রাজুকের বরাদ্দকৃত 60 কাঠা জমির 6টি প্লট নিজ নামে বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলা অনুসন্ধানে বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে শেখ পরিবারের বিরুদ্ধে চলা অনুসন্ধানের অগ্রগতি নিয়ে প্রশ্ন ছিল গণমাধ্যমের। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা
বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। জাল নথিপত্র তৈরি করে ঋণের নামে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এখানে এস আলমের 2 পুত্র এবং তার 2 ভাই সহ 54 জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন। অবৈধ নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইনে প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলাটি রুজু হয়েছে। মামলা হয়েছে দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ধন্যবাদ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ফেরত পাঠানোর অনুরোধের মধ্যেই শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। ভারতে অবস্থানরত সুবিধায় তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তাকে আশ্রয় দেয়া হয়েছে বলে যে গুজব ছড়িয়েছে তা নাকচ করে তারা জানায়, ভারতে শরণার্থী বা আশ্রয় দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই। এই ভিসা নবায়নের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে হয়েছে এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমেই তা কার্যকর করা হয়েছে। ভারত ভিসার মেয়াদ বাড়ালেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সহ আরো 97 জনের পাসপোর্ট বাতিল করেছে। গত 23 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটি অনানুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু ও ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে বাংলাদেশের মানুষ ইতিবাচক হিসেবে নেয়নি। গ্যান্ডারিয়ায় জুলাই আগস্টে নিহত 4 শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবার। সে সময় রিজভী বলেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ভারত তার গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, আমরা যেটা বলবো সেটা করবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বাজার অস্থিতিশীলতার জন্য মজুতদারদের দায়ী করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ব্যাপকভাবে আমদানির মাধ্যমে শীঘ্রই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। আমনের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। সরকারি হিসাবে সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। আর গত বছরের তুলনায় এখন চাল কিনতে ক্রেতাদের 14 থেকে 19% পর্যন্ত খরচ বেড়েছে। নতুন স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরুর অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টার দাবি, দেশে চালের সংকট নেই, ফলে দাম বাড়ার কোনো যুক্তি দেখছেন না তিনি। ভোক্তা পর্যায়ে চালের স্পেশালি নাজিরশাইল এবং মিনিকেট, এই দুটো চালের দাম ব্যাপকভাবে বেশ বৃদ্ধি পেয়েছে এবং দুটো ঘটনা, একটা হচ্ছে আমরা দেখলাম যে হোলসেল লেভেলে যে ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে তার থেকে রিটেল লেভেলে দামের বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে। এটা কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, কারণ এটা অযৌক্তিক মনে হচ্ছে আমাদের কাছে। উপদেষ্টা জানান, আমদানি বাড়িয়ে চালের বাজার নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে সরকার। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। বিষয়গুলোকে বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। টিসিবির বিক্রয় ও ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনার কাজ চলছে বলেও জানান উপদেষ্টা।
লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। কোভিড সংক্রমণের মাত্র 5 বছরের মাথায় HMVP ভাইরাস ছড়ানোর বিশ্বময় নতুন করে উদ্বেগ বেড়েছে, ভীতিতে বাংলাদেশও। তবে IEDCR বলছে 2017 সাল থেকে এদেশে প্রতি বছরই HMVP আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। HMPV-তে মৃত্যু ঝুঁকি না থাকলেও সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে IEDCR। জানাতুল বাকিয়া কেকা রিপোর্ট। সম্প্রতি চীনের উত্তরাঞ্চলে হিউম্যান মেটানিউমো ভাইরাস, সংক্ষেপে HMPV সংক্রমণে 14 বছরের কম বয়সীরা আক্রান্ত হচ্ছে। কোভিড-19-এর মতো প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই নতুন এই ভাইরাস সংক্রমণে উদ্বেগে বিশ্ব। যদিও HMPV-কে বলা হচ্ছে কমন কোল্ড, সাধারণ সর্দি জ্বর, হাঁচি কাশিতে এই ভাইরাস ছড়ায়। IEDCR বলছে 2001 সালে বিশ্বে প্রথমবারের মতো HMPV-র সংক্রমণ ঘটে। তখন চীন, ভারত সহ কয়েকটি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। রেসপিরেটরি ইনফেকশন নিয়ে কোনো পেশেন্টে আক্রান্ত হন বা কোনো এই ধরনের সিমটম যার মধ্যে অ্যাপিয়ার করবে, ওনাদের থেকে আমাদেরকেও কিছুটা সতর্ক থাকতে হবে এবং যারা আক্রান্ত হবেন তাদেরকেও নিজেদেরকে সতর্ক অবস্থায় রাখতে হবে। ডক্টররা যদি মনে করেন যে না এটা নিয়ে আসলেও চিন্তার বিষয়, IDCR-কে নোটিফাই করবে সবসময়। IDCR শুধু যদি আমি বলি হিউম্যান মেটানিউমো ভাইরাসের জন্য মৃত্যু, এটা আমরা এখনো দেখি নাই। 2017 সালে বাংলাদেশে প্রথম HMPV-তে আক্রান্ত 8 থেকে 9 জন রোগীকে শনাক্ত করে IEDCR। তবে এর আগেও যে HMPV সংক্রমণ এদেশে হয়নি তা বলা যায় না। আমরা আমাদের এই ইভেন্ট বেস সার্ভিলেন্সটা আসলে আমরা 2017 সাল থেকে আমাদের ক্যাপাসিটি আমরা বিল্ড করেছি এবং তখন থেকে কিন্তু আমরা পাচ্ছি। ডক্টরদের উদ্দেশ্যে পরামর্শ এইটাই যে যদি তারা সাসপেক্ট করে, ওনারা আমাদেরকে নোটিফাই আগেও করতেন, এখনও করবেন ডেফিনেটলি। HMPV-তে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে, তবে শিশু ও বয়স্ক, বিশেষ করে বিভিন্ন জটিল রোগে যারা ভুগছেন তারা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি রয়েই যায়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। শৌখিন উদ্যোক্তাদের হাত ধরে দেশে কবুতর পালন বাড়ছে। বাহারি কবুতর লালন পালনের পাশাপাশি ক্লাব ভিত্তিক রেসের জন্য এখন অনেকেই দেশি বিদেশি বিচিত্র কবুতরের খামার গড়ে তুলছেন। ঢাকার মধুবাগে সাকিব হোসেন তার বাসভবনের ছাত্রীতে গড়েছেন শৌখিন কবুতরের খামার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার মধুবাগে 10তলা ভবনের উপরে 2 স্তরের ছাদে পালন করা হচ্ছে শৌখিন কবুতর। বিচিত্র রং এবং বিভিন্ন বয়সের 450 কবুতর রয়েছে এখানে। উদ্যোক্তা সাকিব হোসেনের ছোটবেলা থেকে কবুতর লালন পালনের শখ থাকলেও এটিকে পুরোপুরি বাণিজ্যিক রূপ দিয়েছেন করোনাকালে। করোনার সময় অল্প কিছু কবুতর ছিল, তারপরে 2021 সালে আর কি একটু বড় পরিসরে করা হইলো। আমাদের একটা সার্কেল আছে, পুরো সার্কেলে সবারই অনেক ভালো ভালো কবুতর আছে। 6 জাতের কবুতরের বেশিরভাগই রেসের জন্য। জাত ভেদে এসব কবুতরের উড়াল ক্ষমতাও ভিন্ন ভিন্ন। এখন পর্যন্ত বাজি 65 কিলো 5 সাইড পর্যন্ত হয়েছে। 5 সাইড বলতে গেলে পদ্মা সাইড, তারপর হইলো দাউদকান্দি সাইড একটা, তারপর নরসিংদী একটা সাইড ধরা হয়, গাজীপুর একটা সাইড ধরা হয়। এগুলো গিরিবাস। এই কবুতরগুলো আমার পদ্মার ওই পার থেকেও আসছে, ইলেটগঞ্জ থেকেও আসছে। কবুতরের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগালে তরুণদের জন্য সৃষ্টি হতে পারে আত্মকর্মসংস্থান, এমন প্রত্যাশা এই উদ্যোক্তার। অবশ্যই আগে জানতে হবে, অল্প কম দামি দিয়ে শুরু করে তারপর বেশি দাম দেওয়া গেলে ও নিজেরটা নিজে আর্ন করতে পারবে, প্লাস চলতে পারবে। মন ভালো করার জন্য কবুতর অনেক ভালো। আমি মনে করি বাচ্চারা বর্তমান যেই নেশার জগতে যাচ্ছে, এটার থেকে যদি বেরোতে চায় এই কবুতরটা দিলে তার অনেকটা কেটে যাবে। এই কবুতরকে কেন্দ্র করে তরুণ সাকিব হাসান তার ছাদে যে নজিরটি গড়েছেন সেটি হতে পারে অন্য তরুণদের জন্য অনুকরণ। অন্যদিকে বিপদগামী তরুণরা কবুতর পুষে পেলে যেমন আয় করতে পারে, সে বিপদের পথ থেকেও সরে আসতে পারে। ঢাকার মধুবাগের সাকিব হাসানের কবুতরের খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, যাওয়া যাক অন্যান্য সংবাদে। মেহেরপুরে যাত্রীবাহী বাস এবং মোটর সাইকেলের সংঘর্ষে 2 কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। বিকেলে গাংনী উপজেলার আকুবপুর চটকাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম এবং একই গ্রামের সৌরভ হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকি। মোটরসাইকেল কলেজ থেকে বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন দুর্ঘটনার পর ঘাতক বাস চালক এবং চালকের সহকারী বাস ফেলে পালিয়ে যায়। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। কমপক্ষে 3 বার রক্তদান করে লাইফ লং, 10 বারের দানে সিলভার, 25 বারের গোল্ডেন এবং 50 বার রক্তদান করে প্লাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন এমন 3 শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশন। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB মিলনায়তন অনুষ্ঠানে রক্তদানের সম্মাননা দেয়া হয়। আলোচকরা জানান, নিয়মিত অনিয়মিত মিলিয়ে কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা 5 লাখের বেশি। কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন M রেজাউল হাসান। এ পর্যায়ে লিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প, বাণিজ্য এবং আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মাত্র কয়েক ঘন্টার দাবানলে 10 একর এলাকা থেকে 2900 এলাকারও বেশি এলাকা ছড়িয়ে পড়ে। পুড়ে গেছে বহু ঘরবাড়ি এবং গাড়ি। দাবানল থেকে বাঁচাতে 30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে 1300 বাড়ি। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস জানিয়েছে, প্যাসিফিক প্যালিসেডস এলাকায় আগুনের তীব্রতা সবচেয়ে বেশি। এই এলাকার বাসিন্দারা দাবানল থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বিপদ সংকেত, রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করা হয়েছে। জানাবো আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আই স্ক্রিনে প্রদর্শন হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম এবং পহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত চলচ্চিত্র শরতের জবা। 12ই ডিসেম্বর বিকেল 3টা থেকে আই স্ক্রিনে দর্শক উপভোগ করছেন কুসুম শিকদার পরিচালিত প্রথম এই চলচ্চিত্র। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভুইয়া, শহীদুল আলম সাচু এবং অন্যরা। কৃষি সংবাদ। ঝিনাইদহে সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। চলতি মৌসুমে জেলার 6টি উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আর্থিক ফলনের আশা করছেন কৃষক। ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলবুকসিদের রিপোর্ট। স্থানীয় বাজারগুলোতে সরিষার চাহিদা ও দাম ভালো পাওয়ায় কৃষক এবার সরিষার চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহে সরিষার ভালো আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও ভালো ফলনের আশা করছেন তারা। সরিষা ক্ষেতের এমন দৃশ্য মন কাড়ছে প্রকৃতি প্রেমীদের। 1 বিঘা প্রতি 7-8 টাকা খরচ হয় এবং 8-10 মণ শস্য পায় 1 বিঘা প্রতি। এতে লাভবান বেশি হয় বিধায় আমরা এই চাষটা করি। দেখা যাচ্ছে যে কায়দা ফল আছে, এর থেকে বেশি থাকতে পারে, কিছু আগায় ফল তো থাকে না, এটা হয়তো বৃষ্টি না হলে থাকতে পারে হয়তো। ওই ভুইতেই আমি চাষ করতে আমার আর পয়সা লাগে না, ওতেই আমার হয়ে যায়। হয়ে গেলে আমি দেখা গেল যে তাতে আমার 20-30 মণ ধান এসে যায়। আর এটা স্বল্প টাইমে একটা বড় ধরনের ফসল আর কি। টোটালি আমার 2 মাস থেকে 2.5 মাসের ভিতর ফসলটা
হয়ে যায়। আবাদ বৃদ্ধি ও ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেয়া হচ্ছে প্রণোদনা সহ প্রযুক্তিগত নানা পরামর্শ। বছরও আমরা প্রায় ৩৫০ কৃষককে বীজ এবং সার সহায়তা প্রদান করেছি এবং কৃষকরা সেটা নিয়ে মাঠে বুনেছে এবং যার কারণেই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এইরকম বড় বড় মাঠ সরিষার তৈরি হয়েছে। এটা এক জমিতে 3টা ফসল অনায়াসে করা যায়, এই জন্য কৃষকরা আগ্রহী হচ্ছে। আমরা আশাবাদী যে এই সরিষার যে আবাদ এটা আরো বাড়বে এবং এক সময় আমাদের দেশের মানুষ আমরা দেশের তেলই খাবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই বছর জেলার 6 উপজেলায় 13,606 হেক্টর জমিতে 19,457 মেট্রিক টন সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। আবহমান বাংলার ঘরে ঘরে একসময় শীত আসলেই শুরু হতো নানা রকমের পিঠা তৈরির আয়োজন। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যের আবহাওয়া ফেরাতে নীলফামারীর শিল্পকলা একাডেমিতে লোকনাট্য সমারোহ ও পিঠা উৎসবের আয়োজন। এমন উদ্যোগ আবহমান বাংলার সংস্কৃতির সংরক্ষণে পাশাপাশি পরিবেশ বান্ধব হস্ত ও কুটির শিল্পের বিকাশে ভূমিকা রাখবে আশাবাদ দর্শনার্থী এবং আয়োজকদের। আনোয়ারুল আলমের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। পাটিসাপটা, ভাপা পিঠা, তেলের পিঠা, দুধ পাকন ও হৃদয়হরণ বিভিন্ন স্টল জুড়ে বাহারির রং আর স্বাদের পিঠাতে দৃষ্টিহরণ হচ্ছে দর্শনার্থীদের। মুখরোচক এসব পিঠার স্বাদ নিতে ভিড় করছেন সব বয়সী মানুষ। বিক্রি ভালো হওয়ায় উদ্যোক্তাদের মুখেও তুষ্টির হাসি। আমরা এখানে একটা স্টল দিতে পেরেছি, মানুষের উৎসাহ অনেক বেশি, সেই সাথে অনেক উদ্যোক্তারা আছে, নতুন উদ্যোক্তারা এখানে পিঠার স্টল দিয়েছে, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। এই পিঠা উৎসব এবং লোকসঙ্গীত ভালো লাগছে, কত মান এবং টেস্ট সবাই এসে দেখে যাক। আমি নীলফামারীবাসীর জন্য এটাই আশা করব। আমরা আমাদের ছোট ছোট ভালোবাসাগুলো এইগুলোর মাঝেই আমরা ছড়াতে চাই। বিভিন্ন প্রকারের পিঠা এখানে তৈরি হচ্ছে, ক্রয় করে খাইতেছি। আমি এখানে নীলফামারী পিঠা উৎসব ও নাট্য উৎসব দেখার জন্য আসছি। আয়োজকদের প্রত্যাশা এমন উদ্যোগে আবহমান বাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখবে। তারুণ্যের উৎসবের অংশ হিসাবে যে পিঠা উৎসব সেটি আমাদের এই বর্ণিল প্রাঙ্গণে চলছে। বাংলা সংস্কৃতি এগিয়ে যাবে হাজার বছর ধরে, সেই লক্ষ্য নিয়েই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই কাজটি করতেছে। শুধু পিঠাই নয়, উদ্যোগকে বর্ণিল করেছে বাঁশের তৈরি পরিবেশ বান্ধব আসবাব সহ গ্রাম বাংলার চিরায়ত হস্তশিল্প। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতি আরও একবার চ্যানেল আই সংবাদে। লক্ষ্মীপুরে রোটা ভাইরাস জনিত স্ট্রং ডায়রিয়া এবং নিউমোনিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে। ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা শয্যার চেয়ে 5 থেকে 7 গুণ বেশি। এদের বেশিরভাগই শিশু। পর্যাপ্ত জনবল না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। লক্ষ্মীপুর প্রতিনিধি মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। লক্ষ্মীপুর 100 শয্যার জেলা সদর হাসপাতালে প্রায় প্রতিদিন ভর্তি থাকছে 350 থেকে 400 জন রোগী। এছাড়াও বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে আরও 14 থেকে 1500 রোগী। এদের বেশিরভাগই রোটা ভাইরাস জনিত স্ট্রং ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। ব্যক্তিগত হাইজিন সেগুলো মেনে চলতে হবে, যে খাবার ঢেকে রাখা, খাওয়ার আগে হাত ধোয়া, সাবান দিয়ে টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত পরিষ্কার করা, যত্র মলমূত্র ত্যাগ না করা। শিশুদের পাতলা পায়খানার সাথে বমি ও জ্বর হচ্ছে। মায়েদেরকে আমরা যেটা বলি, যাদের পানি শূন্যতা নাই তাদেরকে আমরা ওরস্যালাইন এবং জিঙ্ক খাওয়ার পরামর্শ দেই, আমরা বাসায় ট্রিটমেন্ট চালাচ্ছি। আর যে বাচ্চাগুলো পানি শূন্যতা নিয়ে আসতেছে তাদেরকে আমরা ভর্তি করে স্যালাইন দিচ্ছি এবং ভর্তি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। শয্যার অভাবে রোগীদের স্থান হচ্ছে মেঝেতে, বারান্দায়, চলাচলের রাস্তায় ও চিকিৎসকের চেম্বারের সামনে। 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে 77 জন ভর্তি এবং শিশু ওয়ার্ডে 55 জন। এই চিত্র প্রায় প্রতিদিনের। একটা সিটের মধ্যে 3 জন লোক কিভাবে থাকে? এর বাইরে থেকে ওষুধটা কিনে আনলাম আমি। কথা বুঝছেন? তাহলে একটা সুবিধা না থাকলে 2 জন লোক আছে, রাত্রেবেলা শোয়া যায় না। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন জেলাবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই।
চট্টগ্রাম জে.এম. সেন হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমালের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী, লিটন সদস্য খোরশেদ আলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগরের আহ্বায়ক অধ্যাপক ঝন্টু বড়ুয়া সহ অন্যরা। জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড মোজো দেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আরেকটি জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড স্পিড টানা ৭মবারের মতো সিএসডি অল্টারনেটিভ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করে। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় আকিজ হাউস সহ দেশের ৬৪টি জেলায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সকল সেলস অফিসে একযোগে কেক কেটে উদযাপন করা হয়। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অপারেশনস ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস.এম. মেহেদি আল সিরাজি, ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সময় হলো আবারও বিরতি নেবার। বিরতির পরে আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। কানাডায় ১ মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ বাংলাদেশি তরুণী নিধুয়া মুক্তাদিরের মরদেহ অন্টারিওর পোর্ট ব্রুস বিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। ১৯ বছর বয়সী নিধুয়া ৩রা ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তিনি টরন্টোর ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে পড়তেন। নিধুয়া তার মা লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর সঙ্গে স্কারবারের ক্রিসেন্ট টাউনে থাকতেন। নিধুয়ার মৃত্যুর খবরে কানাডায় বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বন্দীদের মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা। চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বৃদ্ধির জন্য মজুতদারদের দায়ী করলেন বাণিজ্য উপদেষ্টা। আমদানির মাধ্যমে নিয়ন্ত্রণের আশা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা জানাতে 2 দিন সময় নিলেন তামিম। সাকিবকে নিয়েও অনিশ্চয়তার কথা জানালেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। প্রিয় দর্শক, চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।